আজকে আমরা আমাদের সেশন 2 শুরু করলাম। সেশন 2 তে আমাদের দেখি কয়টা পার্টে শেষ করা যায়। সেশন 2 তে আমরা প্রোগ্রামিং সি শার্পের বেসিক কিছু টপিক নিয়ে আলোচনা করব, কাজ করব এবং অনেক প্র্যাকটিস করব। এবং এখান থেকে আমরা ছোট ছোট প্রজেক্ট দিয়ে আমাদের প্রোগ্রামিং এর যাত্রা শুরু করব। ঠিক আছে? আমরা এর আগে প্রোগ্রামিং এর বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়া নিয়েছি। সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে মানে পরিচিত বা জড়িত কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি। তারপরে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করেছি, যেখানে আমরা আইডিই ইনস্টল করেছি, এসডিকে ইনস্টল করেছি এবং কিভাবে প্রোগ্রামিং শুরু করতে হয় সেরকম একটা ইনস্ট্রাকশন পেয়েছি আমরা। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব প্রোগ্রামিং এর যে হাতে খড়ি সেই কাজগুলো। ঠিক আছে? তো সেশন 2 তে আমাদের টপিক গুলোর মধ্যে আছে সি শার্পের বিভিন্ন সিনট্যাক্স, ডেটা টাইপস। ডেটা টাইপসটা মূলত প্রত্যেকটা প্রোগ্রামিং এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ। আর সিনট্যাক্স সব প্রোগ্রামিং এরই একই রকম, আবার কিছু জায়গায় চেঞ্জ আছে। এক্ষেত্রে ওওপি যে ল্যাঙ্গুয়েজ গুলো মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা মজা আছে কি, যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখলে অন্য একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার বুঝতে পারবেন। আপনাকে সুইচ করতে আপনি যদি একটু ভালো শিখে ফেলতে পারেন, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করতে আপনার খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সেশনটাতে কি কি থাকছে? আমাদের সি শার্পের সিনট্যাক্স থাকতেছে, ডেটা টাইপস থাকতেছে, ভ্যারিয়েবলস এন্ড অপারেটরস। এরপরে কন্ট্রোল স্টেটমেন্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশন, লুপ, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আচ্ছা, তো সেশন 1 পার্ট 1 আজকে আমরা মূলত কভার করার চেষ্টা করব, জানি না পুরোটা কভার হবে কিনা। হ্যাঁ। তো সেটার মধ্যে আছে যে সি শার্পের সিনট্যাক্স, ডেটা টাইপস, ভ্যারিয়েবলস আর অপারেটর। ওকে। সিনট্যাক্স, সিনট্যাক্স কথাটার সাথে তোমরা মোটামুটি পরিচিত, তাই না? সিনট্যাক্স মূলত একটা প্রোগ্রামিং এর ব্যাকরণ বা গঠন, এই ব্যাপারগুলো সম্পর্কে একটা আইডিয়া দেয়, বা কি কি মানে মিস্টেক গুলা করলে সিনট্যাক্স ইরোর বা সিনট্যাক্স ব্যাকরণগত ভুল ঘটতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিতে পারি। আমরা গতদিনই প্রজেক্টের এই স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি, এগুলো তো আমরা বুঝি, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ইউজিং সিস্টেম নেম স্পেস, তারপর এই যে ক্লাস প্রোগ্রাম, এগুলো সম্পর্কে আরো আইডিয়া নিতে হবে একটা সময়। ক্লাস প্রোগ্রাম, এই মেইন মেথড। তারপর আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়েছি যে আমাদের কোডের এন্ট্রি পয়েন্ট কোনটা, একটা প্রজেক্টে কি কি ফাইল থাকে। এই যে এখানে লিস্ট আছে ইউজিং সিস্টেম, যেখানে যেখানে আমাদের কি করে, বিভিন্ন নেম স্পেস গুলো ইম্পোর্ট করে, লাইব্রেরি গুলো, তাই না? লাইব্রেরির নেম স্পেস গুলো আমরা এখানে ইম্পোর্ট করি, তাই না? তারপরে কি নেম স্পেস ফার্স্ট অ্যাপ, আমাদের যে ফার্স্ট অ্যাপ নামে একটা যে মাই ফার্স্ট অ্যাপ নামে যে অ্যাপ্লিকেশন, সেটার নেম স্পেস এইটা, তাই না? এর আন্ডারে আমাদের কোডটা আছে, মানে এই ক্লাস প্রোগ্রামটা আছে। ওকে। তারপরে ক্লাস প্রোগ্রাম বা মেইন মেথড, এই সবগুলোই কি আমাদের এন্ট্রি পয়েন্ট প্রোগ্রামিং এর। তারপর কনসোল ডট রাইট লাইন, এটার মাধ্যমে আমরা কি করি, কোনো কিছু প্রিন্ট করি, তাই না? আমরা তো প্রচুর কনসোল ডট রাইট লাইন নিয়ে কাজ করেছি, তাই না? বিভিন্ন প্র্যাকটিসে আমাকে যারা ফাইল শেয়ার করেছেন বা দেখিয়েছেন, দেখেছি। আচ্ছা, রিড কি কাজ কি করে, কে কি বলতে পারবেন রিড কির কাজ কি? স্যার বলতে গেলে মানে আরেকটা কি এর জন্য ওয়েট করে আর কি। এখানে কি লেখা আছে, ওয়েট ফর দ্য ইউজার ইনপুট, রাইট? ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা এটা মোটামুটি বুঝি, গত ক্লাসে আমরা এই স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি। এখন আমরা একটু ডিফারেন্ট দেখবো। হ্যাঁ, ডিফারেন্ট খুব বেশি দেখবো না, প্রথম থেকে একটু ডিফারেন্ট দেখবো। যে আমরা যখন একটা প্রজেক্ট ওপেন করছিলাম, আচ্ছা, প্রজেক্ট তো নিতে পারি, আমরা প্রজেক্ট ওপেন করতে পারি। প্রজেক্টে যে ফোল্ডার আছে, এই ফোল্ডার থেকে আমরা ডিরেক্ট প্রজেক্ট ওপেন করতে পারি। আবার ভিজুয়াল স্টুডিওতে যে এই যে রিসেন্ট প্রজেক্ট থেকেও আমরা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এখানে যে আমরা যদি ফাইলে যাই, ওপেনে যাই, এখান থেকেও আমরা ওপেন করতে পারবো। এখন আমরা যদি চাই যে আমরা কোন ফোল্ডার, যেমন আমাদের একটা প্র্যাকটিস ফোল্ডার আছে, সেখানে লিস্ট ওয়াইজ বিভিন্ন কোড আছে আর কি, মানে সলিউশন গুলো আছে, প্রজেক্ট গুলো আছে, প্রতিদিনের প্র্যাকটিস বা টাস্ক। তো সেখান থেকে যদি আমরা ওপেন করতে চাই, যেমন গতদিন আমরা করেছিলাম যে ফার্স্ট কনসোল অ্যাপ্লিকেশন, এইটাতে যদি যাই, এর মধ্যে ফোল্ডারের মধ্যে যে সলিউশন যে ফাইলটা, এইটাকে ডাবল ক্লিক করলে আমাদের ওই সলিউশনটা ওপেন হয়ে যাবে। আর এর মধ্যে যে ফোল্ডার আবার আবার একই নামে, এইটার মধ্যে মূলত আমাদের ওই যে ওই ফাইলগুলো যেগুলো আমরা কোথায় দেখেছি, আমাদের প্রজেক্ট ফাইলে দেখেছি সলিউশনের আন্ডারে, তাই না? program.cs, হ্যাঁ, তারপর ফার্স্ট কনসোল অ্যাপ্লিকেশন, সিএস প্রজেক্ট ইনফরমেশন যেটার মধ্যে থাকে, app.config একটা ছিল না? ঠিক আছে, হ্যাঁ এই স্যার। এই বিষয়গুলো হ্যাঁ ওখানে থাকে। তার মানে আমরা যদি সলিউশনের উপরে ডাবল ক্লিক করি, আমার এখানে যেহেতু কয়েকটা ভিজুয়াল স্টুডিও ইনস্টল করা আছে, এই জন্য চাচ্ছে যে কোনটাতে ওপেন হবে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম।
ভিজুয়াল স্টুডিও 2017। ওকে, তো এটা ওপেন হচ্ছে, আমার অন্য স্ক্রিন ওপেন হচ্ছে, এটা আসতেছে, একটা মিনিট। এই যে ওপেন হয়ে গেছে না? আচ্ছা, এই যে ওপেন হয়েছে। তো আমাদের প্রোগ্রামটা যখন আমরা প্রথম তৈরি করছিলাম তখন ওর স্ট্রাকচারটা কেমন ছিল? এরকম ছিল না? ফাঁকা ছিল না? জি স্যার। আচ্ছা, এর সাথে আমরা এই যে স্ট্রাকচার 2017-এ আমরা কি কি মানে কোন কোন বিষয়ের সাথে পরিচিত হলাম? আমরা এই যে লাইব্রেরির সাথে পরিচিত হয়েছি, আমরা নেম স্পেসের সাথে পরিচিত হয়েছি, তারপরে এই যে এন্ট্রি পয়েন্ট যেটা ক্লাস প্রোগ্রাম এটার সাথে পরিচিত হয়েছি, স্ট্যাটিক ভয়েড মেইন এইটার সাথে পরিচিত হয়েছি। আমরা এখানে যারা আছি তারা যতবার প্র্যাকটিস করেছি এবং যতগুলা প্রজেক্ট নিয়েছি প্রত্যেকবারই এই প্রোগ্রামের মধ্যে এই ফোল্ডারটা, এই ফাইলগুলো আছে না? স্ট্যাটিক ভয়েড মেইন মেইন মেথড গুলো আছে না? এবং এর মধ্যে তো আমরা আমাদের Yes, sir. সমস্ত কোড লিখেছি, তাই না? ওকে, জি স্যার। এখন যদি আমরা বলি যে আমরা আপডেট ভার্সন যেটা ভিজুয়াল স্টুডিও 2022, মানে 2022, এটাতে যদি আমরা একটা প্রজেক্ট নিই, এই যে ভিজুয়াল স্টুডিও 2022, এখানে ক্রিয়েট প্রজেক্টে গেলাম, একটা কনসোল অ্যাপ্লিকেশন নিলাম, ঠিক আছে? ওকে, নেক্সট গেলাম, নাম দিলাম যে কনসোল অ্যাপ টেস্ট, একটা নাম দিলাম আর কি। এটা তো রাখবো না, এমনিতে টেস্ট করার জন্য টেস্ট। আচ্ছা, এটাকে আমরা নেক্সট করি। এটা কত ভার্সন? ডটনেট 6.0। এটাও এখন আউট অফ জি সাপোর্ট হয়ে গেছে। এখন 8, 9, 10 চলে আসছে, তো এই জন্য যাই হোক। তো এটাতে দেখেন আমাদের মানে ইন্টারফেসটা কেমন দেখায় বা প্রজেক্ট স্ট্রাকচারটা কেমন দেখায়, এটা আমাদের জানা দরকার। ওকে, এটা না কিন্তু এটা 17, হ্যাঁ, আসতেছে এটা, এই যে দেখা যায়। হুম। জি Yes, স্যার, sir. দেখা যায়। আচ্ছা, এটা হলো আমাদের প্রোগ্রাম ডট সিএস ফাইল না? এই যে প্রোগ্রাম ডট সিএস, দেখেন তো এইখানে কোনো মেইন মেথড নেম স্পেস লাইব্রেরি এগুলো কিছু আছে কিনা? না। উপরে শুধু একটা লিঙ্ক কমেন্ট করা আছে, এটা বাদ দিলাম, এটা লাগবে না। শুধু কি আছে? কনসোল ডট রাইট লাইন, Right, right. তাই না? কিছু আছে? Yes, sir. আচ্ছা, আমরা যদি এটাকে রান করি, কি বলে দেখেন। রান হয়েছে? Yes, sir. হুম। আচ্ছা, দেখেন তো এখানে কোনো রিড কির প্রয়োজন হয়েছে আমাদের? Yes, sir. আমাদের এখানে কোনো রিড কির প্রয়োজন হয়নি। কোনো দেখেন মেইন মেথড নাই। এই যে প্রোগ্রাম ডট সি এর যে ক্লাসটা, সেই ক্লাসটাও এখানে ডিক্লেয়ার করা নাই, মানে ডিক্লেয়ার করা আছে কিন্তু আমরা দেখছি না। তো এখন চিন্তা করেন, আমি যদি প্রথম দিনে আপনাদের এইটা দিয়ে শুরু করতাম, আপনারা কি এই স্ট্রাকচারটা সম্পর্কে জানতেন যে পেছনে এরকম ছিল একটা সময়? 17টা কই? Yes. আচ্ছা, এরকম ছিল একটা সময়, এটাকে কখনো টের পাইতাম আমরা? টের পেতাম না। Yes, sir. এই জন্য আসলে আমি আপনাদেরকে ট্রাই করেছি যে একটু ওল্ড থেকে শুরু করতে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে অত ফাইলও নাই, শুধু ডিপেন্ডেন্সিয়াস আছে। এর মধ্যে আমাদের যাবতীয় লাইব্রেরি, ঠিক আছে, ডিপেন্ডেন্সিয়াস, যা প্রয়োজনীয় কিছু কম্পোনেন্ট সেগুলো ইনজেক্ট করা আছে। বুঝতে পেরেছি? আচ্ছা। জি স্যার। Sir. আচ্ছা, তো আমাদের এখানে এই কথাগুলোই বলা আছে যে ভিজুয়াল স্টুডিও 2017 আমাদের স্ট্রাকচারটা এরকম, এইখানে স্ট্রাকচারটা এরকম, বাট ডিফারেন্ট আছে। আমি আসলে ডিফারেন্ট বোঝাতে আপনাদেরকে বলছি না, আপনারা শুধু স্ট্রাকচারটা মাথায় রাখবেন, যে আমাদের একটা সময় যে আরো সুবিধা দিবে, আরো সুবিধা দিচ্ছে না? হ্যাঁ, এখন অনেক কোড কম করা লাগতেছে, তারপরে দেখেন আহ, অনেক কিছু আমাদের সামনে একটা স্পেস পাওয়া গেছে, তাই না? জি। অনেক কিছু ওরা লাইব্রেরি এই সুবিধাগুলো আমাদের করে দিছে, ফ্রেমওয়ার্ক এই সুবিধাগুলো আমাদের করে দিছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এটার জন্য এখানে বলা হচ্ছে বোথ কোড আর ওয়ার্ক পারফেক্টলি, নো নিড মেইন মেথড অ্যান্ড প্যারামিটার 2022, মানে এই যে মেইন মেথডের মধ্যে যে প্যারামিটার, এই স্ট্রিং, একটা ব্র্যাকেট, তারপর এআরজিএস, এগুলোকে বলা হয় প্যারামিটার, এই বিষয়গুলো এখানে নাই, ঠিক আছে? মেইন মেথডটা আছে ঠিকই, কিন্তু এটা হাইড আছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে নো নিড কনসোল ডট রিড কি ইন ভিএস 2022, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? জি আচ্ছা, ভাইয়া।
তারপর আরেকটু সিনট্যাক্স নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, সিনট্যাক্স নিয়ে আরেকটু কথা বলা আমাদের প্রয়োজন মনে করতেছি আমি। সিনট্যাক্স নিয়ে একটু কথা বলি। সিনট্যাক্স হলো আমাদের কোনো কিছু লেখার নিয়ম। সে প্রোগ্রামিং হোক আর আহ, যে কোনো কিছুই হোক, হ্যাঁ, সবকিছুর একটা নিয়ম থাকে এবং সেটা ব্যাকরণ মেনে, মানে গ্রামার মেনে সেই নিয়মগুলো মানা উচিত। তো আমরা কি জানি? আমরা জানি যে কনসোল ডট রাইট লাইনের মধ্যে আমরা যদি ডাবল কোটেশন দিয়ে কিছু একটা লিখি, হ্যাঁ, ঠিক আছে, তো সেটা আমাদের কি হবে? প্রিন্ট হবে। এবং অবশ্যই সেটাকে আমরা ধরে রাখার জন্য কি করব? কনসোল ডট কি ব্যবহার করব, তাই না? জি। আচ্ছা, এখন যদি আমি এটাকে রান করি, আমি F5 চাপ দিলাম, রান হচ্ছে, আমি এখন স্টার্টে ক্লিক করলাম না, ঠিক আছে, আমি কিসে ক্লিক করলাম? এফ এফ ফাইভ ফাইভে, F5 ফাংশন 5 আর কি, এটাতে হ্যালো রান হয়ে গেল। ওকে, এখন কথা হলো খুব ভালোভাবে রান হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি। এখন আমি সিটা ছোট হাতে দিয়ে দিলাম, ঠিক আছে, সিটা কি করলাম? ছোট ছোট হাতে দিয়ে হাতে দিলাম। লিখুন। ইরোর দেখাচ্ছে, আমরা যদি ভিউতে যাই, এখানে ইরোর যে সেকশনটা সেটা এখানে নাই, আমরা ভিউতে যাব, যে ইরোরটাকে সিলেক্ট করবো, যেখানে আমাদের ইরোরের লিস্টটা দেখাবে। কোথায় ইরোর? এই যে ইরোর লিস্ট, এটা ক্লিক করলাম, এই যে ইরোর লিস্ট দেখাচ্ছে। এখন এটাকে আমরা পিন করে রাখলাম এখানে, যাতে এরকম ইরোর পড়লে আমরা এখান থেকে দেখতে পারি। ইরোর সি শার্প ইরোর 01 কত 03। এটা একটা মজার বিষয়, সেটা হলো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা ইরোর একটা করে কোড থাকে। কি থাকে? কোড থাকে। তার কোডটা মানে এই এই যদি কোডটা লিখে আপনি এই কোডটা দিয়ে আপনি যদি সার্চ করেন গুগলে, দেখবেন যে এই ধরনের ইরোর নিয়ে ডিসকাস করা আছে। আমরা যদি যাই, যে যদি এইখানে এটা কপি করে পেস্ট, মানে এটা কপি করে এখানে পেস্ট করি, ঠিক আছে, তো কি বলবে? যে এই যে ইরো, যে ইরোটা ডাজ নট এক্সিস্ট, এই যে ইরো দেখছেন, হ্যাঁ, জি। এইটা নিয়ে ওরা ডিসকাস করে লাগছে। স্ট্যাক ওভারফ্লো প্রোগ্রামারদের সব থেকে প্রিয় সাইট এটা। যখন এআই ছিল না, চ্যাট জিপিটি ছিল না, ডিপসিক ছিল না, তখন এইখান থেকে মানুষ সমস্ত সলিউশন নিত। হুম, এই দেখেন উনি এটা এই প্রবলেমটা এখানে দিয়ে রাখছে এবং নিচে সবাই এটার বিভিন্ন সলিউশন দিয়ে রাখছে, দেখছেন? সব থেকে বেস্ট প্র্যাকটিস হলো এইখান থেকে সলিউশন বের করে করে কাজ শেখা। হ্যাঁ, হঠাৎ করে দ্রুত কোনো জিনিস পেয়ে যাওয়া মানে সেটা সলিউশন না, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে বলা হয় কম্পাইলার এরর। মানে যখন আমরা লিখতেছি তখন আমরা এরর সম্পর্কে আলোচনা করবো, রান টাইম এরর, কম্পাইলার এরর। আপাতত এরর দিকে যাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি এটাকে আপাতত সিনট্যাক্স এরর হিসেবে দেখেন। হ্যাঁ, যে যেটা লেখার নিয়ম, যেভাবে লেখার নিয়ম আমরা ওইভাবে লিখলাম না, তখন এই এররটা কি হবে? ও বলতেছে এই নামে কোনো কিছু আমি চিনি না, ঠিক আছে, জানি না। এবার যখন আমরা এটাকে সি দিলাম, ও এটাকে পেয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে সেমিকোলন এটা আমরা দিলাম না, তখন আবার এরর পড়বে। এই যে এরর পড়ছে, আমি যদি এখানে মাউস রাখি কি বলে? সেমিকোলন এক্সপেক্টেড, মানে ও এখানে একটা সেমিকোলন আশা করতেছে। আমরা যদি এরর লিস্টে যাই, তাহলে এখানেও সেম কথাটাই বলছে, তাই না? তো জি আমরা স্যার। এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখানে কিছু লিখলাম মানে প্রিন্ট করার জন্য, কিন্তু কোটেশন একটা দিলাম আর একটা দিলাম না, এরর দেখাবে, তাই না? কি বলে জি আইডেন্টিফায়ার, মানে এক্সপেক্টেড আইডেন্টিফায়ার, এক্সপেক্টেড সিনট্যাক্স ইরর, কমা অথবা ক্লোন একটা কিছু দিতে হবে এখানে। হ্যাঁ, অনেক কিছু বলতেছে। তার মানে আমরা এখানে একটা কি দিইনি? সেমিকোলন দিই, এই সরি, যে ডাবল কোটেশন দিই, তাই না? আচ্ছা, জি এই যে কনসোল ডট রাইট লাইন, হ্যাঁ, ডাব্লুটা বড় হাতের আছে, এলটা বড় হাতের আছে, বাকি সব ছোট হাতের আছে, এগুলোকে বলা হয় ক্যামেল কেস। কি বলা হয়? ক্যামেল কেস। কেমন? এই যে প্রবলেম গুলা, এরপরে দেখেন এইখানে এই যে এগুলাকে বলা হয় কার্লি ব্যারেজ। হ্যাঁ, যেগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে চিনি, এগুলোকে বলা হয় কি? কার্লি ব্যারেজ। তো এই কার্লি ব্যারেজ যেভাবে ব্লক আকারে আছে এইভাবেই দিতে হবে, ঠিক আছে। এরপরে এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলা হয় প্যারেনথিসিস, এইটাও এইভাবেই দিতে হবে, না হলে সবকিছু কি হবে? এরর খাবে। এই যে নিয়মগুলো, এইগুলাই মূলত আমাদের কি? সিনট্যাক্স। বোঝা গেছে? যেটা জি স্যার, যেভাবে বুঝতে লিখতে পারছি। হবে, ওই মানে যেটা যেভাবে নিয়ম ওইভাবে লিখতে হবে। এখন আপনি মনে করতে পারেন যে এত কিছু মনে রাখবো কি করে? না, এত কিছু মনে রাখতে হবে না, প্র্যাকটিস করতে করতে শিখে যাব। ঠিক আছে, আসলে সমস্যাটা হলো, এই কথাটা খুব ভালো মতো মাথায় রাখবেন, যে সি শার্প হলো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ মানে আপার কেস, লোয়ার কেস, হ্যাঁ, এই বিষয়গুলো ও মানে খুব সেন্সিটিভ, এগুলো এই ভুলগুলো মানতে পারে না। হ্যাঁ, মানে যেমন এখানে কনসোল যদি আমি ছোট হাতে দিই, ও এখানে এটা মানবে না। বলবে যে না, এটা সম্ভব না, ঠিক আছে, এই যে এরকম। ও বলবে আমাকে এইভাবেই দিতে হবে। আবার যদি আমি সিটা বড় হাতে দিলাম, বাকি সবই বড় হাতে দিই, ঠিক আছে, তাও নিবে না। ঠিক আছে, কারণ কেস সেন্সিটিভ। আমরা কি বুঝতে পেরেছি সিনট্যাক্সের বিষয়গুলো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তার মানে কোনো কিছু ইরর পড়লে আমরা ফার্স্ট কি করব?
ইররটাকে নিজে নিজে পড়ে বোঝার চেষ্টা করব। যদি নিজে পড়ে বুঝতে না পারি তারপরে আমরা সেটা সার্চ করব, ঠিক আছে? সাথে সাথে আমাকে নক করা যাবে না, ওকে? ওকে সাথে সাথে স্যার। আমাকে নক করা যাবে না, একদম ইরর পড়ছে, একবার দেখলাম না, নিজে চেষ্টা করলাম না, একটু ঘাটাঘাটি করলাম না, সাথে সাথে আমাকে নক করলেন যে এটা সমস্যা সেটা সমস্যা এটা দেখাচ্ছে। হ্যাঁ, এটার মানে এই না যে আমি নক করতে নিষেধ করতেছি, অবশ্যই নক করবেন। বরং আপনারা নক না করলে যখন বলেন যে না কোনো সমস্যা নেই, তখনই আমার টেনশন হয়। কোনো সমস্যা নেই তার মানে প্র্যাকটিস করতেছে না, ঠিক আছে? হ্যাঁ, কারণ আপনাকে আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, আপনারা একেবারেই বিগিনার, আপনারা সেটা কোনো কিছু কোনো প্রবলেম ছাড়াই করে ফেলতেছেন, এটা আসলে অবিশ্বাস্য লাগে। এনিওয়ে, তো আমরা নেক্সট টপিকে যাই। সিনট্যাক্স নিয়ে আপাতত কোনো কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা, এরপর আসি ডেটা টাইপস। ডেটা টাইপস, ডেটার প্রকারভেদ। হুম, আমরা তো প্রোগ্রামিং নিয়ে সাধারণত ডেটা নিয়ে কাজ করব, বিভিন্ন ধরনের ডেটা, ঠিক আছে? তো ডেটার একটা প্রকারভেদ আছে, বিভিন্ন ধরনের ডেটা। তো কোনোটা নাম্বার হতে পারে, কোনোটা স্ট্রিং টেক্সট হতে পারে, কোনোটা সত্য মিথ্যা যাচাইয়ের হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডেটা থাকে। ওকে, বুঝাতে পেরেছি? তো সি শার্প আসলে কি কি ডেটা টাইপ নিয়ে কাজ করে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। ইন্টিজার টাইপ, টাইপ, ফ্লোটিং পয়েন্ট আর কি, বা ফ্লোটিং টাইপ, বুলিয়ান টাইপ, ক্যারেক্টার টাইপ, স্ট্রিং টাইপ, রেফারেন্স টাইপ, নালাবল টাইপ। এই রেফারেন্স টাইপ আর নালাবল টাইপ এটা আপাতত আমরা আলোচনার মধ্যে রাখবো না, কারণ এটার উদাহরণ দিতে গেলে যা প্রয়োজন সেটা আমাদের সামনে কিছু টপিকে শিখবো, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো। আপাতত মাথায় রাখবেন এই দুইটাও টাইপের মধ্যেই পড়ে। এছাড়াও রিটার্ন টাইপ আছে, সেটাও আমরা শিখবো। তো সেই রিটার্ন টাইপ, নালাবল টাইপ আর এই উপরের এই স্ট্রিং এর আগ পর্যন্ত যে টাইপ গুলো, এগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমার এই কথাগুলো পরবর্তীতে বোঝা যাবে। আচ্ছা, ইন্টিজার টাইপ সাধারণত কি সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? স্বাভাবিক নাম্বার, পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা যেগুলো করি 1 2 3 4, এইগুলাই আসলে সাধারণত এই আমাদের ইন্টিজার নাম্বার বলা হয়, হ্যাঁ। তার সংক্ষেপে আমরা ইন্ট হিসেবে প্রকাশ করি। বোঝা গেছে? জি হুম, স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন ইন্টিজারের মধ্যে আমাদের অনেকগুলা ভাগ আছে, হ্যাঁ। ইন্টিজারের মধ্যে দেখা গেল যে অনেক বড় ইন্টিজার সংখ্যা, হ্যাঁ, যেমন আমি বলি 255, ঠিক আছে? এইটা যতটুকু জায়গা নেবে মেমোরিতে, ঠিক আছে? এখন আমি যদি এরকম অনেকগুলা দেখি, এইটা কি, এই নাম্বারটা কি সেম জায়গাটা নিবে? না। নিশ্চয়ই না, এটা তো আর বেশি জায়গা নেবে, তাই না? আপনার জি স্যার। একটা জন্ম তারিখের জন্য যে জায়গাটা প্রয়োজন হয় 26, ঠিক আছে, কিন্তু আপনার এনআইডি যে আগের আগের এনআইডি বা আপনার বার্থ সার্টিফিকেটের যে নাম্বারগুলো এরকম, সেটার জন্য তো আরো বেশি জায়গার প্রয়োজন হয়, তাই না? তো জায়গার প্রয়োজনের অনুপাতে ইন্টিজারের আবার ভাগ আছে অনেকগুলা, যেমন শর্ট, লং, ইন্ট, হ্যাঁ, তারপরে আনশর্ট, ঠিক আছে, এরকম অনেকগুলা ভাগ আছে। তো আমরা মূলত ইন্টিজার, লং, শর্ট এইগুলা নিয়ে কাজ করব, ঠিক আছে? যেমন আমরা যখন এসকিউএল করতেছিলাম তখন আমরা হলো টেক্সটের বিভিন্ন সাইজ দিয়ে দিচ্ছিলাম, মনে আছে? হ্যাঁ হুম? স্যার। আমরা এন হ্যাঁ ভার্কার স্যার। বা ভার্কারের মধ্যে কি করতাম, সাইজ দিয়ে দিতাম। আমরা এটা নিজের ব্রেন থেকে চিন্তা করতাম যে কি সাইজ দিলে আসলে এটার জন্য বেটার হবে। তো চিন্তা করেন যে নর্মাল যে কাজের জন্য, হ্যাঁ, ধরেন অল্প কিছু আস্তে আস্তে বাড়বে, সেটা খুব বেশি হবে না, একটা রেঞ্জ থাকে, হ্যাঁ। ইন্টিজ করি, এই যে ইন্টিজারের রেঞ্জটা মাইনাস এত থেকে মাইনাস এত পর্যন্ত, ঠিক আছে? এর বাইরে চলে গেলে ইন্টিজার আর ওভারলোড নিতে পারবে না। বুঝাতে পারছি? তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা লং ব্যবহার করব, ঠিক আছে? তো এই লং আর ইন্টিজার আমরা কখন কখন ব্যবহার করব এটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো স্বাভাবিক হিসাব নিকাশ। সেই ক্ষেত্রে হিসাব নিকাশ বলতে মনে করেন আপনি 500 জন, 1000 জনের একটা লিস্ট করবেন, এর বেশি যাবে না, সেই ক্ষেত্রে আমরা ইন্টিজার ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ, বা স্বাভাবিক ক্যালকুলেশন, যেটা খুব বেশি দূর যাবে না, সেটার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করব। কিন্তু যদি এমন হয় এই সিস্টেমটা 100 বছর চলবে এবং প্রতিদিন মানুষ রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে, যেমন ফেসবুক আইডি, হ্যাঁ, তারপরে আপনার যে আমরা অনলাইনে অর্ডার করি না, হ্যাঁ, প্রতিদিন তো লাখ লাখ অর্ডার হচ্ছে, তার মানে প্রতিদিন জায়গা বাড়তেছে না? হ্যাঁ, একটা সময় আজকে যে মানুষটা প্রথম একটা সফটওয়্যার তৈরি করলো, আজকে যে ওইখানে রেজিস্ট্রেশন করলো, তার আইডি মনে করেন 25 বছর পরে ওইখানে কি অবস্থা হবে চিন্তা করছেন? কত বড় নাম্বার তৈরি হবে, হ্যাঁ? এত বড় নাম্বার তৈরি হয়ে যাবে না স্যার। ইউজার জি আইডি। স্যার। সেই ক্ষেত্রে আমরা লং ইউজ করব,
চিন্তা করবো যে এটা ভবিষ্যতে এত বড় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, লং ইউজ করব। হ্যাঁ, তো এই জন্যই হলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, এইগুলো সাধারণত এগুলাকে বলা হয় কি, ইন্টিজার। উদাহরণস্বরূপ এই যে সংক্ষেপে কি লিখতে হয়, ইন্ট, তারপরে একটা ভেরিয়েবল নেম দিতে হয়, সরি, তারপরে হলো আমাদের যে ডেটা, সেই ভ্যালুটা আর কি, ভ্যালু দিতে হয়। আচ্ছা, এরপরে আসি প্লটিং টাইপ বা দশমিক সংখ্যা। ঠিক আছে, দশমিক সংখ্যার মধ্যে আবার ভাগ আছে, প্লট, ডাবল, ডেসিমাল। দশমিক সংখ্যা তো আমরা চিনি তাই না, যার মধ্যে দশমিক জি থাকে। তো প্লট, ডাবল, ডেসিমাল, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হলো যে প্লট কোথায় ব্যবহার করব, ডাবল কোথায় ব্যবহার করে, ডেসিমাল কোথায় ব্যবহার করব, ওইটাও সেম ছোট বড় হিসাবে। প্লট হলো 32 বিট। হ্যাঁ, 6 to 9 একটা সিগনিফিকেন্ট প্রিসিশন মানে ব্যবহার করা যায়। প্রিসিশন অর্থাৎ মানে অ্যাকুরেট একটা নাম্বার, সেটা 6 থেকে 9 পর্যন্ত। যেমন দশমিকের পরে কতগুলো সংখ্যা আসবে এটা কি আমরা জানি? আমরা জানি না। হ্যাঁ, তো এই জন্য প্লটটা হলো ছোট সাইজের জন্য, ছোট সাইজ দশমিকের জন্য। ডাবলটা হলো মধ্যম মিডিয়াম সাইজের জন্য। আর সব থেকে বেটার হয় ডেসিমাল ব্যবহার করলে। হ্যাঁ, তো কোনটা কোথায় ব্যবহার করা যায় সেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। সেটা হলো প্লট সাধারণত গ্রাফিক্স এর গণনা, ছোটখাটো কোনো বিষয়, ঠিক আছে, মানে ছোটখাটো ম্যাথ, এইগুলোর জন্য প্লট বেটার। ঠিক আছে, দশমিক। আর ডাবল কোথায়, যেখানে একটু বড় সড়ো গণনা, মিডিয়াম সাইজের গণনা, এরকম একটা নাম্বার হবে, সাপোজ যে 5 6 7.868, এরকম এরকম নাম্বার। ঠিক আছে, এরকম এরকম নাম্বারের জন্য আসলে এই ধরনের নাম্বারের জন্য ডাবল ইনাফ। হ্যাঁ, আর ডেসিমাল কোথায়, বিভিন্ন মুদ্রা সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত, হিসাব নিকাশ সংক্রান্ত, যেখানে আসলে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, সেই সব জায়গায় আমরা ডেসিমাল ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে আবার কিছু নিয়ম আছে প্লট ডেসিমালের ক্ষেত্রে। আমাদের সাফিক্স ব্যবহার করতে হবে। সাফিক্স বুঝি আমরা? না স্যার। সাফিক্স হলো, এখানে ডাবল দেখেন, ডাবল হলো ডিরেক্ট আমরা আহ, মনে করেন আমরা ডাবল একটা ডেটা টাইপ নিয়েছি, সেক্ষেত্রে আমরা এরকম দশমিক দিয়ে এটা দিলে বুঝে যাবো এটা ডাবল। কিন্তু এইটাই যদি আমাদের প্লট হয় তাহলে লাস্টে এফ লিখতে হবে। ঠিক আছে, এটা যদি ডেসিমাল হয় লাস্টে এম লিখতে হবে, তাহলে বুঝবো এটা ডেসিমাল নাম্বার। এটা এফ থাকলে বুঝবো এটা প্লট নাম্বার, আর যদি কোনো কিছু না থাকে এটা ডাবল। হ্যাঁ, এগুলো কাজ করতে করতে আমাদের হ্যাবিট হয়ে যাবে একটা সময়। হুম, তাহলে এখন আমি জানি অনেকের মধ্যে এখন চিন্তা করছে যে তার আসলে আমরা কি নিয়ে কাজ করব। তাহলে আসলে এটা ডিপেন্ড করবে আমরা আসলে কি কাজ করতেছি। হ্যাঁ, আমরা যখন জি স্যার। এন্টারপ্রাইজ সিস্টেমে কোনো সফটওয়্যার তৈরি করব তখন চিন্তা করবো যে এটা ভবিষ্যতে কারা ইউজ করবে, সেটার উপর বেস করে আমরা ডেটা টাইপগুলো নির্ধারণ করব। বুঝাতে পারছি? জি এই যে স্যার। এখানে যেমন এজ, এখানে এক্সাম্পল হিসেবে কি দেখাইছে, এজ, এজ কি করছে, 25 নিয়েছে। এজ তো 25-এ ইনাফ, তাই না? একটা মানুষের এজ কখনো কি এই বর্তমান সময়ে 100 200 300 400 বছর তো হওয়ার সম্ভাবনা আমি কোনো দেখি না। হ্যাঁ, তার জন্য ইন্টিজার যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা, ডাবল এই দেখেন 9.99, এটা ওকে। প্লট কি করছে, প্লট একটা পায়ের মান নিচ্ছে তাই না? আমরা কি জানি পায়ের মান 3.14 165, যে এখানে আস্তে আস্তে বাড়তেছে বা কমতেছে এরকম থাকে। আচ্ছা, কারণ বাড়বে তো, এখানে মেবি ভুল দেওয়া। আচ্ছা, এখানে দেখেন আমরা সাফিক্স ইউজ করছি তাই না, এফ, তার মানে এটা প্লট। আচ্ছা, ডেসিমেল একটা আমরা ব্যালেন্স মানে ডেসিমেল ইউজ করছি ডেটা টাইপ হিসেবে, তো লাস্টে কি দিছি এম, তার মানে এটা ডেসিমেল। বুঝতে পারছে? ঠিক আছে, হ্যালো, জি স্যার। ওকে, Yes, sir. আচ্ছা, গেল। এরপর আছে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ঠিক আছে, ক্যারেক্টার টাইপ হলো সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড না, সিঙ্গেল লেটার। হ্যাঁ, সিঙ্গেল লেটার আলফাবেট। এই যে সিঙ্গেল, সেটা কিসের মধ্যে দিতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে। এই যে যেমন হলো কোনো গ্রেড প্রকাশের ক্ষেত্রে, যেমন কোনো আমাদের শুধু সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড প্রকাশ করতে হবে, যেমন ABCD, হ্যাঁ, এরকম সামথিং, একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ মানে এটা হলো সত্য মিথ্যাকে নিয়ে কাজ করে, যে এটা সত্য না এটা মিথ্যা, সত্য হলে এই কাজটা করবে, মিথ্যা হলে এটা করবে। ঠিক আছে, এটা অনেকটা যে বাইনারি 0 আর 1-এর মতো, সত্য আর মিথ্যা, 0 আর 1। ঠিক আছে, সবগুলোর কাজে আমরা দেখবো। আচ্ছা, যেমন হলো আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আপনি তাকে মেসেজ দিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সত্য মিথ্যা কাজ এখানে, আপনার যদি ইউজার পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন, না হলে পারবেন না, পারবেন না। তাই না? তো এই যে একটা সত্য মিথ্যার হিসাব। হুম,
তো এইটাই হলো বুলিয়ানের মাধ্যমে আমরা প্রকাশ করি। প্রোগ্রামিং বিভিন্ন টেস্ট করতে, যে এখানে ডাটা ঠিক আছে কিনা বা এটা ঠিক কাজ করতেছে কিনা, এটা চেক করার জন্য আমরা বুলিয়ান ব্যবহার করি, আপনারাও করবেন ভবিষ্যতে। হুম। আচ্ছা, এরপরে আছে স্ট্রিং। স্ট্রিং এর ভিতরে আমরা ডাবল কোটেশন ব্যবহার করব। দেখেন, ক্যারেক্টার সিঙ্গেল কোটেশন, আর স্ট্রিং কি ডাবল কোটেশন। তো স্ট্রিং এর মধ্যে আমরা ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সেটা স্ট্রিং, স্ট্রিং ডেটা টাইপ। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো স্ট্রিং নিয়ে কাজ করে ফেলেছি না? এই যে স্ট্রিং না? জি স্যার। হ্যাঁ, বাই ডিফল্ট আমরা স্ট্রিং নিয়ে তো কাজ করে ফেলেছি, তাই না? এই যে স্ট্রিং নিয়ে তো কাজ করে ফেলেছি, তার মানে এগুলো কি স্ট্রিং। হিস্ট্রি। এগুলা কি স্ট্রিং। ঠিক আছে, আমরা অলরেডি স্ট্রিং নিয়ে কাজ করেছি। এরপরে ভার, ডাইনামিক, এই দুইটা নিয়ে আমরা পরে কথা বলছি। ভার হলো, আমি এটাকে বলি সেভ ডেটা টাইপ। মানে আপনি এর মধ্যে আহ, যা কিছু তাই রাখতে পারবেন। আপনি ইন্টিজারও রাখতে পারবেন, আপনি হলো আহ, কি বলে স্ট্রিংও রাখতে পারবেন, যখন ইচ্ছা তখন এটা রাখতে পারবেন। ঠিক আছে। আর ডাইনামিকও সেম, কিন্তু ভার আর ডাইনামিকের মধ্যে লিটিল কিছু পার্থক্য আছে। এইটা সি শার্পে ভ্যারিয়েবল হলো আহ, একটা টেম্পোরারি মেমোরি, যেখানে আমরা কিছু সময়ের জন্য ডেটা স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, কিছু সময়ের জন্য ডেটা স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, এবং ও মেমোরি, মেশিং এর মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করে ওই ডেটাটার জন্য। ঠিক আছে। এটা সিনট্যাক্স, এটা লেখা সিনট্যাক্স হলো, প্রথমে আমাদের ডেটা টাইপ দিতে হবে, যা আমরা একটু আগে শিখে আসলাম। সেটা ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, ফ্লোট হতে পারে। এরপরে মানে ভ্যারিয়েবলের নেম বসাতে হবে, তারপরে ইকুয়াল ভ্যালুটা দিতে হবে। আচ্ছা, আমরা যদি নিচের এক্সাম্পলটা দেখি, যে ইন্টিজার এজ ইকুয়াল 25, তাহলে এটার ভ্যারিয়েবল কোনটা, ডেটা টাইপ কোনটা, ভ্যালু ভ্যালু কোনটা, এটা কি আমরা বলতে পারবো? হুম। স্যার, ডেটা টাইপ তো ওই যে ইন্টিজারটা ডেটা টাইপ, ইন্টিজার, এজ হলো এজ ভ্যারিয়েবল। হলো তো ভেরিয়েবল। ঠিক আছে, আর ইকুয়াল 25 হলো ভ্যালু। এই যে পুরা অংশটা লেখা হয়েছে না, এইটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। অর্থাৎ ভ্যারিয়েবলটা আপাতত ক্লিয়ার হয়ে আমরা, সেটা হলো একটা টেম্পোরারি মেমোরি, যার মধ্যে আমরা একটা ডেটা রাখতে পারবো, এবং কি ডেটা রাখবো সেটা নির্ধারণ করবে ভ্যারিয়েবলের আগে যে ডেটা টাইপটা বসবে সেইটা। অর্থাৎ ইন্টিজার এজ ইকুয়াল টু 25, এর মানে হলো এই যে এজ নামে যে ভ্যারিয়েবলটা তৈরি করছি, হ্যাঁ, এইটার মধ্যে শুধু আমি ইন্টিজারই রাখতে পারবো, কারণ সি শার্প হলো স্ট্রং টাইপ। সি শার্প কি স্ট্রং টাইপ, স্ট্রং। মানে একটা একটা টাইপ, মনে করেন ইন্টিজার রাখছি, লিখছি এজ, এর মধ্যে আমি একটা স্ট্রিং রাখতে পারবো না। ঠিক আছে, এর মধ্যে আমাকে ইন্টিজারই রাখতে হবে। এখানে এই যে ভ্যারিয়েবল নিছি একটা প্রাইস, এর আগে কি লিখছি ডাবল, তার মানে এটা কি টাইপের ভ্যারিয়েবল, ডাবল টাইপের ভ্যারিয়েবল, এবং এর মধ্যে আমাকে ডাবলই রাখতে হবে। এটা ক্যারেক্টার টাইপ, এর মধ্যে একটা ক্যারেক্টার টাইপের ডেটা রাখছি, এর মধ্যে আমি ইন্টিজার রাখতে পারবো না। বোঝাতে পারছি? তো আমরা জি যদি স্যার, বুঝতে। এখন এখানে এখন লেখা শুরু করি, যে আমরা ভ্যারিয়েবল দিয়ে শুরু করলাম, আমরা ডেটা টাইপ শেখার সময় কোনো কোড লিখিনি, কিন্তু এখন আমরা কোড লিখবো। দেখা যায় স্ক্রিন ঠিকঠাক? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যদি এখন একটা ইন্টিজার টাইপের ডেটা চিন্তা করি, যে আমরা এটাকে ভ্যারিয়েবল ডিক্লারেশন করব। হ্যাঁ, তাহলে যদি বলে তোমরা একটা ইন্টিজার টাইপের ডেটা ডিক্লারেশন করো, অর্থাৎ ভ্যারিয়েবল ডিক্লারেশন করো, তাহলে লিখলাম ইন্টিজার। আমরা জানি সিনট্যাক্সটা কি, প্রথমে ডেটা টাইপ, তারপরে ভ্যারিয়েবলের নেম, আমরা লিখলাম নাম্বার। ঠিক আছে, কি লিখলাম, নাম্বার নাম্বার। ইকুয়াল দিলাম 50, সেমিকোলন। আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন করা শেষ। ঠিক আছে, এই যে নিচে যে গ্রিন গ্রিন যে একটা সিগন্যাল দিচ্ছে, এটা কিন্তু একটা ওয়ার্নিং দেয়। হ্যাঁ? এটা কোনো ইরোর না। ওয়ার্নিংটা কি, দ্য ভ্যারিয়েবল নাম্বার ইজ অ্যাসাইন বাট ইটস ভ্যালু ইজ নেভার ইউজড। মানে আমরা এটা অ্যাসাইন করেছি, কিন্তু এটা এখন ইউজ করিনি। হ্যাঁ। আচ্ছা, আমরা এইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আবার কিভাবে করতে পারি, আমরা ইন্টিজার দিয়ে প্লিজ। নাম্বার 2 লিখে সেমিকোলন দিয়ে রাখতে পারি। ফাঁকা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, কি করলাম, ফাঁকা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এখানে পরবর্তীতে আমরা কি করতে পারি, নাম্বার 2 ইকুয়াল 100 দিয়ে রাখতে পারি। এই যে, বুঝাতে পারছি? আমরা দুই ভাবেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। একটা হলো আমরা ডিরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, আর একটা কি করতে পারি, আমরা প্রথমে তৈরি করলাম, এর পরে এসে আমরা এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম। বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। জি স্যার, হুম। বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, এখন যদি আমরা চাচ্ছি যে আমরা এটা প্রিন্ট করব, কি করব, প্রিন্ট করবো। এতদিন আমরা কি প্রিন্ট করেছি, এতদিন আমরা করেছি যে আমরা কোনো কিছু কনসেপ্ট। লিখে কনসোল টাইটানের মধ্যে কোনো কিছু লিখে প্রিন্ট করে দিছি, সেটা আমাদের প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা করি কি, আমরা এই যে নাম্বারটা ধরে কপি করে এখানে পেস্ট করলাম, অথবা এখানে আমরা লিখবো এইভাবে, নাম্বার লিখলাম, লিখে যদি
সেভ দিয়ে আমরা এটাকে রান করি, কি আসে দেখি। এই যে হয়েছে। জি স্যার। আচ্ছা, দেখাচ্ছে। আমরা যদি চাই এর সাথে আমরা একটা টেক্সট প্রিন্ট করব, যে দিস আওয়ার ভ্যারিয়েবল ভ্যালু, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে একটা ইরর করতেছে, তাই না? এখানে একটা ইরর আসতেছে যে একটা কিছু এক্সপেক্টেড ও নিচ্ছে না, কারণ এটাকে যোগ করতে হবে এখানে। এই যে আমরা এটাকে কনকেট করে দিলাম, মানে এর সাথে অ্যাসাইন করে দিলাম। সেক্ষেত্রে কি হবে, আমরা যদি এখন এটাকে রান করি, দেখাচ্ছে দিস ইজ আওয়ার ভ্যারিয়েবল ভ্যালু, কিন্তু একদম লেগে গেছে এর সাথে। তো আমরা এটার জন্য কি করতে পারি, আমরা একটা ক্লোন ইউজ করে একটা স্পেস দিয়ে দিতে পারি। এই যে, আমি অনেকগুলা ওয়ে দেখাবো, এক একটা এক এক রকম দেখাবো, আপনাকে এগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, বুঝাতে পারছি? আচ্ছা, হ্যাঁ স্যার। তো জি স্যার, ইন্টিজার বুঝতে মোটামুটি পারছি। আমরা কি করবো, আমরা ডেসিমাল টাইপের ভেরিয়েবল ডিক্লারেশন করব, তাই না? এর মানে আমরা যদি এই পরবর্তীতে কখনো কথা বলি যে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করি, তো এখানে তার মানে কি, প্রথমে আমাদের একটা ডেটা টাইপ দিতে হবে যেটা যখন প্রয়োজন, যেহেতু আমরা এখন ডেসিমেল বলেছি, অর্থাৎ ডেসিমেল। তারপর একটা নাম দিব, কি দিব, ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম কিভাবে লিখতে হয়, কি করতে হয়, এটা আমরা একটু পরে কথা বলছি, আগে আমরা একটা লিখে নিই। হ্যাঁ, আমরা দিলাম প্রাইস, ঠিক আছে। দেওয়ার পরে আমরা দিলাম 2500.50। নিচ্ছে? নিচ্ছে না, তাই না? ইরোর দেখাচ্ছে কেন? কারণ এটা প্রিসিশন বলছে, এটা ডাবল প্রিসিশন। ঠিক আছে, আমরা যদি এখানে ডাবল দিই তাহলে এটা নিয়ে নিবে, তাই না? আচ্ছা, জি কিন্তু স্যার। ডেসিমেল কেন নিল না? ডেসিমেল নিল না এই জন্য, কারণ এর পরে একটা সাফিক্স দিতে হবে, এম। নিয়েছে? জি স্যার। আমরা কি হ্যাঁ স্যার। এক্সাম্পল গুলো বুঝতে পারতেছি? আমরা যদি এখানে দিই হ্যাঁ প্রাইস স্যার। টু ইকুয়াল, দিলাম 550, নিয়েছে? নিয়েছে। এখন বলবেন স্যার আপনি এখানে ডাবল দিচ্ছেন, বাট আপনি ই দেননি, বলে দশমিক সামথিং দেননি। তো আসলে ডাবল ডেসিমাল এগুলো এমন, এগুলো দশমিক ছাড়াও কি করতে পারে, ইন্টিজার নিতে পারে। ঠিক আছে, কারণ এটার পরে এই জিরো কি কোনো, মানে এইটা জিরো থাকতেই পারে, তাই না? এটা জিরো থাকতেই পারে। আচ্ছা, থাকতেই পারে। এটার মিনিং ওইটাই বোঝায়। তার মানে আমরা ডাবলের মধ্যে ওইটাও লিখতে পারি, আবার যদি এরকম কোনো দশমিক সংখ্যা রাখতে চাই, সেক্ষেত্রে সেটাও রাখতে পারবে। এগুলো যদি প্রিন্ট করি, সেই একই সিস্টেম। এর মধ্যে দিয়ে দিব, তারপর F5। চেষ্টা করবেন প্রত্যেকটা কোড লিখে এইখানে একটা ক্লিক করা, সেভ অল। সেভ অল, এইখানে ক্লিক করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা অভ্যাস করে ফেলবেন। মানে দেখবেন প্রোগ্রামার একটা কিছু করতে স্যার শুধু এখানে চাপ দিচ্ছেন, মানে কি, একবার একবার ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যায়, কিন্তু দেখবেন এইখানে ক্লিক করার সময় মানে ফার্স্ট্রেশনে অনেকবার চাপ দেয়। হ্যাঁ, এটা আপনাদেরও আসবে এই সময়টা। ঠিক আছে, স্যার, থিম আমি চেঞ্জ করে কোথায় এখানে? বুঝিনি। থিম চেঞ্জ করে কোথায় এখানে? এক মিনিট, এই যে আসছে, আসছে না? আমরা যে ব্যালেন্সটা প্রিন্ট করেছি সেটা আসছে। জি স্যার। আসছে, ওকে। আচ্ছা, এবার কোশ্চেনটা বলতে হবে। বলছিলাম স্যার, থিম চেঞ্জ করে কোথায়, ব্যাকগ্রাউন্ড কালো করার জন্য? থিম না, জি। এটা খুব সম্ভবত টুলস, অপশন, এই যে থিম। থ্যাংক ঠিক ইউ। আছে, লাইট বোর্ড। আমি আসলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করিনি আজকে, একজন তো আমার বিপদেই ফেলাই দিছিল। যাই হোক, বলছি না। আচ্ছা, তো আমরা ডাবল ডেসিমাল এগুলা সবকিছু ট্রাই করতেছি, তাই না? এখন আপনারা সবগুলা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন, এখানে যা আছে এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করে প্রিন্ট করার চেষ্টা করবেন, আমাদের ক্লাসে এত সময় আমরা পাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা স্যার। এখন আমি কিছু কথা বলি, সেটা হলো ভ্যারিয়েবল ডিক্লারেশনের যে নেমিং রুল। হ্যাঁ, এই নেমিং রুল আমাদের একটু জানা দরকার। সেটা কি, মাস্ট স্টার্ট উইথ লেটার, মাস্ট স্টার্ট উইথ লেটার A to Z, অর মানে ক্যাপিটাল লেটারের অথবা স্মল লেটারের A to Z যা অ্যালফাবেট আছে সবগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা আন্ডারস্কোর, অথবা আন্ডারস্কোর মানে স্টার্ট হতে হবে অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর। আই মিন, উদাহরণ দিয়ে দিয়ে বোঝাই। এই যে ব্যালেন্সটা আমরা লিখেছি, ঠিক আছে,
এখানে আমরা ব্যালেন্স লিখেছি। তো এই ব্যালেন্সটা আমরা স্টার্ট করেছি একটা কি দিয়ে, অ্যালফাবেট দিয়ে, তাই না? এটা বি হতে পারে, বড় হাতের হতে পারে, সমস্যা নেই। অথবা এটা যদি আমরা বি দিয়ে আমরা সামনে একটা আন্ডারস্কোর দিতাম, এটাও হতে পারে। এটা হলো গুড প্র্যাকটিস, ঠিক আছে। কিন্তু আমরা কখনো এর প্রথমে যদি আমরা একটা টু দিয়ে দিই, হ্যাঁ, এটা কখনোই গুড প্র্যাকটিস না, অলরেডি ইউরো, এটা সুন্দর না। টু যদি আমাদের দিতেই হয়, ব্যালেন্স ওয়ান ব্যালেন্স টু এরকম আছে, সেক্ষেত্রে আমরা এইখানে এইভাবে দিতে পারি। এটা খুব ব্যাড প্র্যাকটিস, যেটা আমি একটু আগে করে ফেলেছি। আমরা আন্ডার স্কোর দিয়ে টু দিতে পারি, ঠিক আছে। আমরা এইভাবে দিতে পারি, ওকে। জি স্যার। একবার প্র্যাকটিস করলে এগুলো আমরা বুঝে যাব। এরপরে কি আছে, ক্যান কন্টেইন লেটার, ডিজিটস 0 to 9 অ্যান্ড আন্ডার। আমি অলরেডি এটা বুঝিয়েছি যে কি কি থাকতে পারে, হ্যাঁ, নাম্বার। আচ্ছা, কেস সেন্সিটিভ এজ, এজ, হ্যাঁ, অবশ্যই হলো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে এই দুইটা সেম না। মানে এজ, এ জি এজ, আর এ বড় হাতের জি এজ, এই দুইটা সেম না। যেমন আমরা যদি বলি যে ইন্টিজার এজ ইকুয়াল টু 25, ওকে। এখন আমরা যদি আবার ইন্টিজার দিই, দিয়ে এজ লিখি, লিখে যদি এখানে দিই 48, দেখা যাচ্ছে ইরর বড়। খাচ্ছে। কেন? সেম নাম না, সেম নামে আমরা দুইটা দিয়ে ফেলছি। সেম নামে দুইটা ভেরিয়েবল কি দেওয়া যাবে? না। দেওয়া যাবে না। সেম নামে দুইটা ভেরিয়েবল দেওয়া যাবে না, অলওয়েজ ডিফারেন্ট হওয়া লাগবে, ঠিক আছে। নাম ডিফারেন্ট হওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এ দিই, এটা নিবে, কারণ এটা সেম না। ও এটাকে সেম মনে করছে না, আমরা মনে করি, কিন্তু ও এটাকে সেম মনে করে না। তার মানে কতটা ডিফারেন্ট, বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। তারপরে আমরা কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবো না। কিওয়ার্ড মানে আমরা এই যে কনসোল, এই যে কনসোলে কাজ হবে না, কারণ হলো কনসোল একটা কিওয়ার্ড। আমরা যদি এখানে সি শার্প দিই, সেটাও মিনিংফুল হলো না, এরর খাচ্ছে, তাই না? এটা মানে বোঝাচ্ছে কি, যে আমরা কোনো কিওয়ার্ড যাবতীয় কিছু ইউজ করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, ক্যান নট কন্টেইন স্পেস, মানে এই যে ফার্স্ট নেম এর মাঝে কোনো স্পেস হওয়া যাবে না। হুম, আমরা এখানে একটু উদাহরণগুলো দেখি। মনে করেন আমরা স্ট্রিং নিব, কি নিব? স্ট্রিং নিব। তো স্ট্রিং এ নিলাম নেম, নেম নিলাম, নিয়ে আমরা এর মধ্যে ভ্যালু দিলাম, ডাবল কোটেশন, মনে রাখবেন। দিলাম যে আকাশ আহমেদ, ঠিক আছে, সুন্দর। কিন্তু এখন যদি একটা নাম নিতে হয় যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই নিতে হবে, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আন্ডার স্কোর ফার্স্ট নেম, ঠিক আছে। এটার মধ্যে দিতে পারি যে আকাশ, হ্যাঁ। তারপরে আরেকটা লিখতে পারি কিভাবে, স্ট্রিং লাস্ট নেম, এটার মধ্যে দিতে পারি স্ট্রিং এর শুধু নামই যাবে? আহমেদ। হ্যাঁ, স্ট্রিং এ শুধু, বুঝিনি। স্ট্রিং এর শুধু নামই যাবে? নাম না, এখানে যে কোনো ওয়ার্ড এখানে এইভাবে দিতে পারো, কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ, হতে পারে না? জি স্যার। স্ট্রিং কালার রেড, বুঝাতে পারছি? মানে যেগুলো টেক্সট জাতীয় কিছু, এইগুলো আসলে স্ট্রিং এ যাবে, হ্যাঁ। এখন আমার কথাটা সেইখানে না, আমরা নামটা এইভাবে নিতে পারি। আরো কিভাবে নিতে পারি দেখেন, এটাকে আরো কপি করি, আমাদের সময় কম তো। আচ্ছা, আমরা এখানে আন্ডারস্কোর ফেলে দিতে পারি, পারি না? জি স্যার। এভাবে দিতে পারি না? ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে লিখতে পারি, ঠিক আছে। আবার এইভাবে লিখতে পারি যে স্ট্রিং ফার্স্ট নেম, সরি, নেম আতিক, স্ট্রিং লাস্ট নেম হাসান, তাই না? পারি তো? জি স্যার। এইভাবে করে আমরা বিভিন্ন ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতে পারি, ভ্যারিয়েবলের নেম গুলো নিতে পারি, এমন ভাবে নাম নিতে হবে যেটা মিনিংফুল, ওকে। এটাকে হলো গুড প্র্যাকটিস। আচ্ছা, নাম্বারের ক্ষেত্রে কি করতে পারি? দেখা গেলো আমাদের দুই তিনটা নাম্বার লাগবে একই নিয়মে, তাহলে আমরা দিতে পারি ইন্টিজার নাম্বার, এরকম দিতে পারি। দিয়ে আমরা 1 2 3 4 একটা দিলাম, ঠিক আছে, 23। আবার এটাকে এইভাবে নিতে পারি, ইন্টিজার নাম সংক্ষেপে দিলাম 50, পারি না? পারি। আচ্ছা, জি স্যার। এইভাবে যদি নিই, ফার্স্ট নেম ফার্স্ট নাম্বার, নিতে পারি না এইভাবে? আচ্ছা, ইন্টিজার ফার্স্ট নাম্বার, পারি। ইন্টিজার
এইভাবে নিতে পারি না? জি স্যার। সেকেন্ড এখানে এখানে সাথে সাথে দিব না, এখানে আমরা একটা স্পেস দিলাম, দিয়ে স্পেস বলতে আন্ডার স্কোর, ঠিক আছে। এখানে আমরা ভেরিয়েবল নামের মধ্যে কোনো স্পেস দিতে পারবো না, কোনো স্পেশাল কিওয়ার্ড লিখতে পারবো না, যে ডলার সাইন টেন এগুলো দিতে পারবো না, ঠিক আছে। অ্যান্ড পার্সেন্ট সাইন এগুলো কিছুই দিতে পারবো না, প্যারেন্থেসিস কার্লি ব্রেস এগুলো ইউজ করতে পারবো না, ঠিক আছে। এরকম খুব স্বাভাবিকভাবে লিখতে হবে। এই নেমিং রুল কি বুঝছি? হুম। জি স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পারছি। আচ্ছা, প্রত্যেকটা লিখবেন আর প্রিন্ট করবেন এখানে, ঠিক আছে। একটা মজার বিষয় দেখবেন, এখানে যদি ফার্স্ট নাম্বারটা দিই, হুম, আর এখানে যদি সেকেন্ড নাম্বারটা দিই, ঠিক আছে। এবার যদি আমরা রান করি, স্যার প্লাস চিহ্ন দেওয়ার কারণ? যোগ হয়ে গেছে দুইটা। ও, হুম। জি স্যার। আচ্ছা, কি যোগ হয়েছে বলেন তো? স্যার আপনার এই সংখ্যা 6, 9 সংখ্যা আর যোগ হয়েছে, নাকি এই 6 9 আর যোগ 3 হয়েছে। জোড় একসাথে আসছে? হুম। 6 9 জি স্যার, যোগ হয়েছে। 30 3 জোড় একসাথে। একসাথে আসছে, ঠিক আছে। এটাকে বলা হয় স্ট্রিং এর কনক্যাট, মানে এটা স্ট্রিং হিসেবেও ধরছে, ঠিক আছে। আচ্ছা, এগুলা প্রিন্ট করবেন, প্রিন্ট করে করে প্রিন্ট করা আগে শিখবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখানে দেখেন কিছু রিয়েলিস্টিক এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, কি আছে। এখানে কিছু গুড নেমিং এর এক্সাম্পল দেওয়া আছে, যেমন স্টুডেন্ট এজ কিভাবে লিখছে দেখছেন। একজনের এজ নিবে, স্টুডেন্টের, একজন স্টুডেন্ট এজ নিছে। তারপরে ফার্স্ট নেম আমরা আমরা এইভাবে দেখাইছি অলরেডি, বুলিয়ান টাইপের জন্য লিখছে ইজ অ্যাভেলেবেল, এটা ট্রু না ফলস, ইকুয়ালস ট্রু না ফলস, অথবা ইন্টিজার স্টুডেন্ট এজ এইভাবে নিছে। ফার্স্ট নেম আমরা এগুলো সবকিছু দেখিয়েছি, কিন্তু এইগুলো হলো ব্যাড নেমিং এক্সাম্পল, যেমন ফার্স্টে একটা নাম্বার ইউজ করা, অথবা এই যে মাঝখানে স্পেস রাখা, হ্যাঁ, অথবা ভুল নামে নিছেন ডেটা টাইপ, আবার ভুল নামে ভ্যারিয়েবলের নাম দিচ্ছেন, ঠিক আছে, এগুলা ঠিক না। আচ্ছা, এখানে কিছু রিয়েলিস্টিক এক্সাম্পল আছে যেগুলো আমরা মানে সাধারণত রিয়েল প্রজেক্টে ইউজ করে থাকি, হ্যাঁ, এইরকম ভাবে। সেটা হলো স্টুডেন্ট আইডি নিতে গেলে আমরা এইভাবে লিখি, স্টুডেন্ট আইডি, ঠিক আছে। আচ্ছা, কোন স্টুডেন্টের নেমের জন্য এইভাবে লিখি, হ্যাঁ। তারপর এখানে গ্রেড এই দেখেন কিভাবে দেওয়া, সিজিপিএ ইজ পাস্ট ট্রু, এবং এগুলো আমরা এইভাবে প্রিন্ট করি। আসলে আমি আজকে যেভাবে এই যে প্রিন্টার এগুলো দেখাচ্ছে না, হ্যাঁ, আপনারা ঠিক হুবহু এইভাবে প্রিন্ট করবেন, ঠিক আছে। পারবেন জি তো? স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, তো এখানে দেখেন আরো কিছু রিয়েলিস্টিক এক্সাম্পল দেওয়া আছে, যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ট্রাই করা যেতে পারে। এই এক্সাম্পলটার নাম ছিল স্টুডেন্ট ইনফরমেশন। আপনি এখানে ফ্যামিলি ইনফরমেশন লিখে বিভিন্ন জিনিস ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। এটা হলো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, দেখেন কিভাবে ডিক্লেয়ার করা হয়, স্ট্রিং অ্যাকাউন্ট হোল্ডার, মানে অ্যাকাউন্ট যার নামে, দেখছেন কিভাবে এটা ডিক্লেয়ার করা ভ্যারিয়েবলটা। আচ্ছা, তারপরে কি আছে, অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার তো বড় হয় না আস্তে ধীরে, এই জন্য ডেটা টাইপ কি নিছে, ডেটা টাইপ এখানে কি নিছে দেখেন তো, স্যার লং। লং। লং নিছে, হ্যাঁ। এরপরে ইন্টারেস্ট রেট, মানে স্যার। একদম কুখ্যাত হারাম জিনিস, ঠিক আছে। সেটা কত করে থাকবে? তো এটা তো আর বেশি থাকে না, 200% থাকে কোনো সময় সুদ। না স্যার। আচ্ছা, না। তো এই জন্য দিচ্ছে 3.5, এটা ছোট অ্যামাউন্ট লাগছে, এই জন্য এটা প্লট ইউজ করছে। সাফিক্স কি দিছে, এফ, তাই না? এফ। আচ্ছা, ডেসিমেল জি। মানে বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে, অ্যাকাউন্ট ব্যালেন্স এখন অল্প আছে আপনার 12,500, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে তো এটা 1 কোটি 2 কোটিও হতে পারে, তাই না, লটারি লেগে গেলে। এই জন্য পাশে এম দেওয়া আছে, ডেসিমেল একবারে বড় একটা নিয়ে রাখছে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে না, ক্লোজ করে দিছে, এই জন্য আমরা কি ব্যবহার করছি, ইজ অ্যাক্টিভ। আমরা এই স্ট্রাকচারটা যদি মাথার ভিতরে সবসময় রাখতে পারি, ইন ফিউচার আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে কি হবে, সুবিধা হবে। এবং এইগুলাই দেখেন প্রিন্ট করছে কিভাবে, দেখছেন। হুম, বুঝা গেছে? জি হ্যাঁ স্যার। স্যার। পারবো, আচ্ছা। এখন আসি রিয়েলিস্টিক এক্সাম্পল অফ ডেটা টাইপস এন্ড ভ্যারিয়েবলস, এটা কিসে, অনলাইন শপিং কার্ট। একটা অনলাইন শপের কথা চিন্তা করেন, যেখানে আপনি মালামাল কিনেন আর কি, সেখানে কি ধরনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যেতে পারে, প্রোডাক্টের ইনফরমেশন বা প্রাইস টাইস জানার জন্য, প্রোডাক্ট নেম ল্যাপটপ, দেখছেন এখানে ভার দেওয়া, ঠিক আছে। এখানে ভার দেওয়াটা আসলে উচিত হয়নি। ভার কেন দিছে, ভার নিয়ে আমরা এখন আলোচনা করিনি, ভার নিয়ে আলোচনা পরবর্তীতে করবো। কোয়ান্টিটি, আপনারা শুধু ভ্যারিয়েবলের নেম গুলো খেয়াল করেন, কোয়ান্টিটি দিছে, প্রাইস দিছে, আচ্ছা ডিসকাউন্ট দিছে, হ্যাঁ, ডিসকাউন্টটা পরবর্তীতে চেঞ্জও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, জি
ওকে, তো আমি আজকে এর বেশি আর যাচ্ছি না, কারণ এর বেশি গেলে একটু এলোমেলো হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি শুধু কিছু প্রিন্টের কিছু সিস্টেম দেখাই দিই, এগুলো আমাদের একটু জানার দরকার আছে। ঠিক আছে, যেমন এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে সিঙ্গেল যাবে, কিন্তু ওইগুলো সব অ্যাড হয়ে তারপরে পূর্ণাঙ্গ ভিডিও হবে। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা এই জিনিসগুলো দেখে আজকের মতো এতটুকু সেশন শেষ করি। আমার মনে হয় এতটুকুই না, আপনাকে আরো দেখবেন। না স্যার, অলরেডি 11টা 15 বাজে। হ্যাঁ, এই জন্য বলি। দেখা গেল আমি একটা ইনফরমেশন প্রিন্ট করি, স্ট্রিং নেম দিলাম আতিক হাসান। ঠিক আছে, এরপরে দিলাম ইন্টিজার এজ। এরপরে কি দেওয়া যেতে পারে? এরপরে আবার স্ট্রিং দিলাম, স্ট্রিং সিটি ঢাকা। ঠিক আছে, আচ্ছা এতটুকু থাক। এখন এইটাকে আমরা প্রিন্ট করতে পারি কিভাবে? এইভাবে যে মাই নেম ইটস, স্পেস দিয়ে এখানে প্লাস দিয়ে নেমটাকে প্রিন্ট করতে পারি, তাই না? পারি না? জি স্যার। আচ্ছা, এটা যদি আমরা দিই তাহলে আমাদের কি দেখাচ্ছে? মাই নেম ইজ আতিক হাসান। ওকে, এখন যদি আমরা এখানে দিই যে আই আই অ্যাম এজ, এত, এখানে কোটেশনটা রাখলাম না, ইয়ার্স ওল্ড। মানে আমরা দুই পাশে দুইটা স্ট্রিং, আমরা স্ট্রিং গুলো নিজে থেকে দিলাম না, জি। জাস্ট মেসেজ দেখানোর জন্য, আর মাঝখানে আমরা একটা এজ রাখলাম। সেক্ষেত্রে আমাদের কি দেখাবে চলো দেখি। আচ্ছা, দেখাচ্ছে I am 25 years old। ও। বোঝা গেছে? জি আচ্ছা, স্যার। এইভাবে আমরা পারি না প্রিন্ট করতে? হ্যাঁ, জি স্যার। পারি। হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এইভাবে না করে আমরা একটু অন্যভাবে করি, সেটা কিভাবে? বলেন, আমরা একটা ফাঁকা নিয়ে নিই, নিয়ে আমরা এক লাইনে একটু দিতে পারি কিনা দেখি চলো। সেটা কিভাবে? এগুলো শিখবেন, কিন্তু এগুলো কোন সময় কোনটা প্রয়োজন হয়ে যায় আমরা কেউ জানি না। আমরা প্রথমে একটা ডলার সাইন দিলাম। ঠিক আছে, এখানে লিখলাম মাই নেম ইজ, এবার আমরা এর মধ্যে কার্লি ব্যারেজ দিব, দিয়ে লিখবো এই যে নেমটা দিয়ে দিব ভ্যারিয়েবলটা। ঠিক আছে, মাই নেম ইজ, যেটা নাম যখন যেটা দিব, এখানে আমি আতিকও দিতে পারি, আকাশ দিতে পারি, রবিন দিতে পারি, হাসান কামাল জামাল একটা দিতে পারি, তাই না? আচ্ছা, এখন কি আমাদের এই প্লাস লিখে মানে যোগ করার দরকার আছে, মানে কনকেট করার দরকার আছে? দরকার নেই। আচ্ছা, এরপরে কি করতেছি যে আই এম, এর মধ্যে কি দিব? এজ, ইয়েস। ইয়ার্স ওল্ড। এখন দেখি যেটা কেমন দেখাই, দেখাচ্ছে ঠিকঠাক? হুম, জি স্যার। হ্যাঁ স্যার। বলেন তো দেখি, কে বলতে পারবেন যে এই দুইটা নিচে নিচে কেন দেখালো? স্যার ওইটা হচ্ছে রাইট লাইন নেওয়ার কারণে কনসোল, হ্যাঁ, তো যদি রাইট কনসোলটা। দিতাম তাহলে কি হতো? তাহলে স্যার মানে এক লাইনে আসতো। হ্যাঁ, পাশে কারো নতুন লাইন তৈরি করতো না। আচ্ছা, তার মানে আমরা চাইলে এভাবেও প্রিন্ট করতে পারি, এই যে একটা একটা করে লাইনে। আবার চাইলে এইভাবে, এটা কিন্তু রাইট দিনে, এটা লাইনে দিছি কিন্তু সব একটার মধ্যে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরো আরেকটা ভাবে দেওয়া যায়, দেখি ওইটা আমি মনে করতে পারি কিনা। ওইটাতে আমি এক সময় করতাম, সেটা হলো যে এই সেম কথাগুলো লিখি এখানে, মাই নেম ইজ জিরো। এটা বলা হয় প্লেস হোল্ডার। কি বলা হয়? প্লেস প্লেস হোল্ডার। এই হোল্ডার। কথাটা কি এর আগে আমরা পরিচিত ছিলাম? ছিলাম স্যার। বিশেষ কোথায়? আই এম, এইচটিএমএল এর কিন্তু। আরেকটা কোথায়? ডাটাবেজে। কোথায় মনে পড়ে? ডাটাবেজে মনে হয়। না,
ডেটাবেজ ঠিক আছে কোনটা? ওকে, আমি এখানে কি করলাম? আমি এখানে যে যে জায়গায় আমার ভ্যালু গুলা বসবে সেই সেই জায়গায় কি দিলাম? জিরো দিয়ে প্লেস রাখলাম না? জিরো। জি। আচ্ছা, এরপরে কি করতেছি, কমা দিয়ে নেম আর এজ দিয়ে রাখছি। উল্টাপাল্টা আসলে তো সমস্যা। মাই নেম ইজ আতিক হাসান, আই এম আতিক হাসান ইয়ার্স ওল্ড। কি জঘন্য একটা বিষয় না? আচ্ছা, আমরা প্লেস হোল্ডার এখানে নাম্বারিং করি তো 1 দিই। এবার পারফেক্টলি আসছে না? জি। মাই নেম ইজ আতিক হাসান, আই এম 25 ইয়ার্স ওল্ড। আচ্ছা, তার মানে আমরা কয়েকটা ভাবে এটা প্রিন্ট করতে পারি, পারি না? জি স্যার। আচ্ছা, এখন এখানে আমরা যদি বলি যে কোনটা ইজি ওয়ে সেটা আমরা খুঁজে নিব প্রয়োজন মতে, হ্যাঁ। ডলার সাইন দিয়ে এখানে কোনো আমাদের বলা লাগতেছে না কোথায় কোথায়। এখানে তো এর পজিশন বলে দেওয়া লাগতেছে, তাই না? 0 1 এভাবে পজিশন বলে দেওয়া লাগতেছে, এরপর এখানে কমা দিয়ে দিয়ে করতেছি। আর এইখানে ডিরেক্ট আমরা এখানে শুধু সামনে একটা ডলার সাইন ইউজ করে আমরা প্রবলেম গুলা, সরি, আমাদের ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করে দিতে পারতেছি। ঠিক আছে, স্যার এর থেকে ইজি না? এটা কোনটা কঠিন হয়ে? মানে আপনার সাপোজ হচ্ছে স্ট্রিং নেম আতিক হাসান, ওইটা প্রিন্ট করো, নিচের এস সিটি দুইটাই অটোমেটিক্যালি হয়ে যায় প্রিন্ট, এমন সিস্টেম নাই? না, এরকম সিস্টেম সেটা আমাদের সামনে আসতেছে তখন আমরা ক্লাস ক্লাস ডিক্লেয়ার করব। ঠিক আছে, সেই সময় আপাতত এইভাবে আমরা প্রিন্ট করি, ঠিক আছে? এইভাবে কি অনেক কঠিন নাকি? না স্যার, কঠিন না, লিখতে হয় হ্যাঁ অল্প। স্যার, শিখতে হবে, এটাই স্বাভাবিক প্র্যাকটিস, হলো। এগুলো প্র্যাকটিসের উপর। যেমন এটা আমি একটু ভুলে গেছিলাম, মনে পড়তেছিল হালকা হালকা করছিলাম, হ্যাঁ। হয়তো এটা নিয়ে কাজ বেশি করা হয় না, এগুলো নিয়ে কাজ করা হয়, কনসোল নিয়ে তো কাজ করাই হয় না। তবে এখনো কনসোল নিয়ে আমি কাজ করি। সেটা কিভাবে, মনে করেন আমার একটা ইরোর ধরা পড়তেছে কিনা চেক করতেছে কিনা, হ্যাঁ, ইরোরটা বোঝার জন্য এরকম করি যে এখানে লিখি যে মনে করেন আমার একটা ভ্যারিয়েবল আছে স্ট্রিং, সেটা ইরোর ধরে, কি ধরে? ইরোর ধরে, কিন্তু সেটা আমি বুঝতে পারি না। তো যেখান থেকে ইরোরটা আসবে, আসবে মানে যেখান থেকে ইরোরটা আসবে সেই জায়গা থেকে ইরোডটা মনে করে আসলো। ইরোডটার নাম হলো সার্ভার ইরো। ঠিক আছে, আরো হিবিজিবি অনেক কিছু থাকলো এর সাথে, মানে ইরোর সাথে অনেক কিছু থাকে, হ্যাঁ, অনেক নাম্বার টাম্বার অনেক কিছু থাকে। এগুলো দিয়ে বুঝতে হয় আসলে কি সমস্যা হচ্ছে। তো ইরোডটাকে আমি স্পেসিফিক ভাবে দেখতে চাই, সেক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারি যে ডলার সাইন দিয়ে লিখতে পারি যে এক্সাক্ট, এক্সাক্ট না বলি, রিটার্ন ইরো বা রেসপন্স, রেসপন্স। ঠিক আছে, এরকম লিখে আমরা এখানে এইভাবে দেখা দিতে পারি যে যে এই দেখেন একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন এটা না লিখে নিচে একটা ওয়ার্নিং আসতেছে যে এটা এখনো, এই ভ্যালুটা এখনো ইউজ হয়নি, নেভার ইউজ। যখন আমরা এটা ইরোরটা এখানে অলরেডি ইউজ করে ফেলতেছি তখন এটা চলে যাবে, দেখেন এই দেখেন চলে গেছে। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, হ্যাঁ, কোনটা ইউজ হচ্ছে। তার মানে কোনো একটা ভ্যারিয়েবলের নিচে যদি এরকম গ্রিন সিগন্যাল থাকে তাহলে বুঝবো যে এটা এখনো কেউ ইউজ করেনি। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি এটা প্রিন্ট করি, এররটা দেখাচ্ছে। আচ্ছা, জি স্যার। হ্যাঁ আমি স্যার। জানি যারা নতুন থাকে, বিশেষ করে আমার হতো যে প্রোগ্রামিং যখন শিখতাম তখন বলতাম সব তো আমরা লিখেই দিচ্ছি, সেটা আবার আমরা প্রিন্ট করতেছি, এখানে কিসের কি হইলো? আসলে হ্যাঁ, এখন আমরা লিখে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা কি করতেছি, লিখে দিচ্ছি। যখন আমরা ডেটাবেজের সাথে এগুলো কানেক্ট করবো তখন এই ডেটাগুলো কোত্থেকে আসবে, নেম এজ এগুলো কোত্থেকে আসবে? ডাটাবেস ডেটাবেস থেকে। থেকে আসবে, তাই না? সেই মেকানিজমই তো তৈরি কিভাবে করতে হবে, হ্যান্ডেল কিভাবে করতে হবে সেইগুলাই শিখতেছি। আচ্ছা, এবার ডেটাবেজের ডেটাও তো আমরা তৈরি করতেছি, আমরা তৈরি করছি না? জি। আচ্ছা, তাহলে তো আমরা সব তৈরি করতেছি, আমরা হ্যান্ডেল করতেছি, ওকে, আমরা তো শিখলাম। এবার যখন আমাদের জব হবে বা মানে রিয়েল প্রজেক্টে কাজ করবো তখন দেখা যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে একজন ডেটা ইনসার্ট করতেছে, ওই ডেটা পৃথিবীর আরেক প্রান্ত থেকে আরেকজন দেখবে। ঠিক আছে, আবার সে যে ডেটাটা দিচ্ছে ওইটা সে এডিট করবে বা ডিলিট করবে। তো সেইগুলোর মেকানিজম তৈরি করার জন্য আমরা প্রোগ্রামিং শিখবো। ঠিক আছে, তখন আসলে কার কি ডেটা না কি এগুলা দেখার আমাদের সময় নেই। আমরা শুধু জানি যে এর মধ্যে যাই দিবে সেটাই প্রিন্ট হবে, তাই না? মাই জি নেম স্যার। ইস, এখানে নেম, এখানে নেম কই, এই যে নেম, নেমের মধ্যে আমি দেখা গেলো লিখে রাখলাম যে, ঠিক আছে, 1260, 400, সরি, 840, এরকম একটা লিখে রাখলাম। ঠিক আছে, এটা তো কারোর নাম হতে পারে না, পারে? আমার তো অত জানার দরকার নেই, আমার কাজ হলো মাই নেম ইজ এই এই মেকানিজমটা তৈরি করে রাখা।
তো এই নামের মধ্যে পৃথিবীর যে প্রান্তে থেকে যে ডেটাই আসুক না কেন সেটা নাম বলেই কি হবে, পরিচয় পরিচয় পাবে, তাই না? এই যে সব জায়গায় 840 বলে পরিচয় হয়েছে। বুঝাতে পারছি? হ্যাঁ, জি, বুঝতে বুঝাতে পারছি। পারছি। আমি এখানে রাখলাম সিটি, সিটি তার মানে এখানে একটা সিটি দিতে হবে। এখন আপনি যদি এখানে দিয়ে রাখেন যে কি বলে এটা, বানানা, হ্যাঁ, তো সেটা কি আমার দোষ? বলেন। এটা আমার দোষ না। ঠিক আছে, এই জন্য দেখেন না যে দিতে বলে একটা সুইটেবল নেম দিয়ে রাখে। গতদিনে যে দেখাচ্ছিলাম একজনকে, এক্সপার্ট গেমার, ঠিক আছে, ঠিক আছে, অস্থির ভয়েস 11 এরকম ইউজার আইডি তৈরি করে অনেক সময় দেখি কিছু কিছু রিয়েল টাইপ অ্যাপ্লিকেশন। হুম, তো এটা যার যার চিন্তা ভাবনার বিষয়। আমি কি বোঝাতে পেরেছি আজকের ক্লাস? এরপরে আমরা যেগুলো শিখবো আর অনেক কিছু আমাদের শিখতে হবে, আমাদের আজকে আর সময় নাই। আমরা এই যে এক্সাম্পল গুলো ট্রাই করবো, ঠিক আছে? জি স্যার। আমরা এক্সাম্পল গুলো ট্রাই হ্যাঁ করবো, স্যার। আমরা কিবোর্ড থেকে ডেটা নেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ তো আমরা কি স্যার, করলাম? স্যার প্রিন্ট করে সেভ দিব কিভাবে? এই যে এটা দিলে তো সেভ হয়ে যাবে, এবং এই প্রজেক্টটা স্যার কোন আবার ফোল্ডারে আছে সেটা কন্ট্রোল দেখবো। এস দিলেও তো হয়। হ্যাঁ, এটা প্রজেক্টটা দিয়ে আপনার এটা কাছে শেয়ার করবো। শেয়ার আমাকে করা লাগবে না, আমাকে অ্যানিরেসকে দেখালেই হবে। এত প্রজেক্ট শেয়ার করে দেখবো কখন? ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আর সব থেকে বড় কথা হলো যে আমরা তো একটা পাথ সিলেক্ট করবো। আর আজকে একজনের দেখলাম সে ডে 1 নামে প্রজেক্ট নিছে। ডে 1 টন নামে প্রজেক্ট নেওয়া যাবে না, সুন্দর মিনিংফুল নাম নিতে হবে। ফার্স্ট কনসোল অ্যাপ্লিকেশন বা যেটা প্র্যাকটিস করবো না, আমি ডেটা টাইপ প্র্যাকটিস করবো, তার মানে প্রজেক্টের নাম আমি নেবো আজকে এরকম D1 নিয়েছিলাম স্যার। যে ডেটা টাইপ, ঠিক আছে, এইভাবে দিতে পারি ডেটা টাইপ 1। ঠিক আছে, এরকম ডে 1 কেমন দেখায় না, এইভাবে নিয়ে রাখছেন প্রজেক্টের নাম। এইভাবে নেওয়া যাবে না আর, ঠিক আছে। ফোল্ডারের নাম ডে 1 রাখেন, ওইখানে যে প্রজেক্টটা সেভ করে দিবেন প্রজেক্ট নেওয়ার সময় পাপ। আচ্ছা, একটা প্রজেক্ট নিয়ে ফেলছেন দ্রুত, কিন্তু জানেন না এটা কোথায় সেভ হইলো বা মনে নাই। এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে সলিউশন এক্সপ্লোরার, এই যে সলিউশন যেটা, এইটার উপরে ক্লিক করে এই যে ওপেন ফাইল ইন, ওপেন ফোল্ডার ইন ফাইল, এখানে ক্লিক করলে এই যে চলে যাবে প্রজেক্ট। তখন আমরা দেখতে পারবো এটা কোথায় আছে, অ্যাড্রেস বার থেকে। ঠিক আছে। আচ্ছা, অনেক কাজ হয়ে গেল, শুধু নিজের ইনফরমেশন প্রিন্ট করবেন। আমি যখন বলছিলাম যে আপনাদের ইনফরমেশন প্রিন্ট করেন, আপনারা খুঁজে পাচ্ছিলেন না কি প্রিন্ট করবেন, তাই না? জি। এই দেখেন কত কিছু প্রিন্ট করার আছে, এই যে এখানে এক্সাম্পল গুলো আছে, এগুলো খুব ট্রাই করবেন। এটা হলো স্টোরিং স্টুডেন্ট ইনফরমেশন, হ্যাঁ, এটা হলো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, একটা অনলাইন শপিং কার্ট, এগুলো ট্রাই করবেন। আমরা নেক্সট ক্লাসে এই যে ডাইনামিক, তারপরে ভার, হ্যাঁ, এরপরে অপারেটর নিয়ে কথা বলবো, প্লাস হলো টাইপ কনভারসেশন, টাইপ কাস্টিং যাকে বলা হয়, ঠিক আছে, কাস্টিং বা টাইপ কনভারসেশন, এটা নিয়ে কথা বলবো। আর আরেকটা জিনিস যেমন কি দেখলাম, ও আচ্ছা, ইউজার ইনপুট নিয়ে কথা বলবো। আমরা ইউজার থেকে ডেটা নেবো, আমরা তো এখন লিখে লিখে করছি। তারপর অপারেটর নিয়ে কথা বলবো। হুম? আচ্ছা, তাহলে আজকের মতো এ পর্যন্ত। আমি রেকর্ডিংটা অফ করে দিই। একটা মিনিট, 2 মিনিট সময় আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন